গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে 2 শতাধিক শ্রমিক অসুস্থ। খুলনায় গৃহকর্মীকে নির্যাতন, পুলিশ দম্পতি গ্রেফতার। পাবনার রত্নাই নদী খননে অনিয়মের অভিযোগ, ভাঙন ঝুঁকিতে শতাধিক ঘরবাড়ি। এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছে আমি সিয়াম রিজওয়ান। এতক্ষণ নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। এবার বিস্তারিত। গাজীপুরের চন্দ্র এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করে 2 শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ হওয়া শ্রমিকদের বেশিরভাগই নারী। সকালে ড্রেসম্যান লিমিটেড নামের কারখানায় কাজে যোগ দেওয়ার কিছুক্ষণ পর শ্রমিকরা কারখানা সরবরাহ করা পানি পান করেন। এর কিছুক্ষণ পর তাদের মধ্যে অনেকের বমি, পেট ব্যথা, মাথা ঘোরা, দুর্বলতা ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। এতে কারখানা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অসুস্থদের পরে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। অসুস্থ শ্রমিকরা জানান, কারখানার পানি পান করার পরই তারা অসুস্থ বোধ করেন। তবে পানিতে কোনো সমস্যা ছিল না বলে দাবি করেন কারখানার এজিএম আতিকুর ইসলাম। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, পানি পরীক্ষার পর এর কারণ জানা যাবে। পানি খাওয়ার পর থেকে বমি আর এই যে শরীর খারাপ হওয়া শুরু হয়েছে। পানি পিপাসা লাগছিল, পানি এনে খাইছিলাম, তারপরে কি হয়েছে আর কিছু খেতে পারি। পানি খাওয়ার পরে থেকে এই অবস্থা হয়েছে। যে গত 2 দিন যাবতেই যে পানির যে জলাবদ্ধতাটা আছে, সেই জলাবদ্ধতাটা আমার ওয়ার্কাররা অনেকেই আছে আমার ফ্যাক্টরির আশেপাশেই থাকে। সো ওদের মানে ওয়াটার সেফটি কতটুকু ছিল, কি করছে না করছে, সেটা আমার একটা জাস্ট সন্দেহ। আমি তো নিশ্চিতভাবে বলতে পারছি না যে কি হয়েছে। আমরা যতটুকু খবর পেয়েছি তা হচ্ছে পানি খেয়ে অসুস্থ হয়েছে। পানি পরীক্ষা করে আসার পর বোঝা যাবে কি মানে আসলে পানিতে কি ছিল। তবে 110 জন ভর্তি হয়েছে, সিংহভাগই হচ্ছে নারী। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শিহাব খান। শিহাব খান, পানি পরীক্ষার জন্য নেওয়া হয়েছে স্যাম্পল হিসেবে, আমরা এর আগেই জেনেছি, এবং অসুস্থ অনেক শ্রমিক এখন কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরার অপেক্ষায় ছিল। সার্বিক ঘটনা বিস্তারিত জানাবেন। আজ সকাল 8:30 থেকে গাজীপুরের চন্দ্রায় ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেড কারখানার যে শ্রমিকরা পানি পানে অসুস্থ হয়ে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন, তাদের প্রায় বেশিরভাগই কিন্তু হসপিটাল ছেড়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে আমাদের জানিয়েছেন। এখন এই স্বাস্থ্য কমপ্লেক্সে 6 জনের মতো নারী, শুধুমাত্র নারী শ্রমিক কিন্তু চিকিৎসকের বলে আমাদের জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাসলিম জানান মুনমুন। 10টার দিকে প্রায় 2 শতাধিক শ্রমিক অসুস্থ অবস্থায় পেটে ব্যথা, মাথা ঘুরানো এবং বমি সহ এই কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এই বৃহৎ একটি চিকিৎসা সেবার চিকিৎসা দিতে তাদের বেশ হিমশিম খেতে হয়। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বস্তরের যে কর্মচারী যারা আছেন, তাদের সকলকেই কিন্তু ডেকে এনে, অর্থাৎ যাদের ডিউটি ছিল না তাদেরও কিন্তু ডেকে এনে এই পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে। আমরা কথা বলেছিলাম এই ড্রেসম্যান কারখানার বিভিন্ন পর্যায়ের শ্রমিকদের সাথে। তারা জানিয়েছেন যে কারখানার যে 6 তলা ভবন রয়েছে, এই ভবনের 4 তলায় সকাল 8টার কিছু সময় পর বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই কারখানার বিভিন্ন ফ্লোরে কিন্তু শ্রমিকরা অসুস্থ হতে থাকে। অনেকের মাথা ব্যথা, মাথা ঘুরে পড়ে যাওয়া, বমি সহ নানা অস্বাভাবিকতা বা অসুস্থতা দেখা দেয়। ধীরে ধীরে শ্রমিকদের অসুস্থ হওয়ার পরিমাণটা বাড়ার সাথে সাথেই তাদের কিন্তু কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। এখানে কিন্তু 2 শতাধিক শ্রমিক আনা হয়। গুরুতর আহত ও অসুস্থ অবস্থায় 6 জন শ্রমিককে টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতাল সহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, এইসব হাসপাতালে কিন্তু চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এই কারখানার অসুস্থ হওয়ার কারণ হিসেবে সুস্থ শ্রমিকরা কিন্তু আমাদের জানিয়েছেন যে কারখানার যে সাবমার্সিবল যে পানি উত্তোলন করা হয়, সেই পাম্প কিন্তু বেশ কয়েকদিনের টানা বৃষ্টিতে কিন্তু তলিয়ে ছিল। সেই তলিয়ে যাওয়া পানি কিন্তু বিষাক্ত পানি কারখানার যে পানির ট্যাঙ্কে। শিহাব খান, আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন, আবারও আপনার সাথে পরবর্তীতে আমরা যুক্ত হব। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন প্রতিনিধি শিহাব খান।
খুলনার সোনাডাঙ্গায় গৃহকর্মীকে ভয়াবহ নির্যাতনের ঘটনায় সোনাডাঙ্গা থানার এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্রকে গ্রেফতার করা হয়েছে। এর আগে আজ ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন। সোনাডাঙ্গা মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, ভুক্তভোগীর মা নরসিংদী থেকে খুলনায় এসে থানায় মামলা করেন। মামলার পর পুলিশ দম্পতিকে গ্রেফতার দেখানো হয়েছে। গৃহকর্মীকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে বুধবার একটি ভাড়া বাসায় গৃহকর্মীর ওপর ভয়াবহ নির্যাতন চালানো হয়। স্থানীয়রা জানালা দিয়ে দেখতে পান গরম কড়াই দিয়ে মেয়েটির মুখ ও শরীরে বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়া হচ্ছে। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ গৃহকর্মীকে উদ্ধার করে। স্থানীয়দের অভিযোগ, হাত থেকে তরকারি পড়ে যাওয়াকে কেন্দ্র করে গৃহকর্মীর ওপরে নির্যাতন চালান গৃহকর্ত্রী। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয়রা। পাবনায় রত্নাই নদী পুনর্খননে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। গ্রামবাসী বলছেন, প্রভাবশালী দখলদারদের বাঁচাতে নির্ধারিত নকশা মানছে না ঠিকাদারি প্রতিষ্ঠান। দুই পার সঠিকভাবে বাঁধাই না করায় ভাঙনের ঝুঁকিতেও পড়েছে নদী পাড়ের বসতবাড়ি। ফলে দীর্ঘ প্রতীক্ষিত এই নদী খনন প্রকল্প আশীর্বাদ না হয়ে পরিণত হয়েছে আতঙ্কে। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভি জয়ের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দখলার দূষণে দীর্ঘদিন ধরে মৃতপ্রায় ঐতিহ্যবাহী এই রত্নাই নদী পলি পরে ভরাট হওয়া এবং প্রভাবশালীরা ক্রসবাদ দিয়ে মাছ চাষ করায় নদীর পানি নিষ্কাশন চ্যানেল পুরোপুরি বন্ধ। ফলে জলাবদ্ধতায় অনাবাদী হয়ে পড়েছে মালিগাছা ও আশেপাশের 3 ইউনিয়নের কয়েকশো বিঘা কৃষিজমি। সম্প্রতি রত্নাই নদী ও শঙ্করপুর খালের 10 কিলোমিটার পুনঃখননে উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। বরাদ্দ 6 কোটি 9 লাখ টাকা। কুষ্টিয়া ঠিকাদার নাসিরউদ্দিন মোল্লা খননের কার্যাদেশ পেলেও স্থানীয়ভাবে তা বাস্তবায়ন করছেন কাউসার আহমেদ কনক সহ কয়েকজন সাব ঠিকাদার। অভিযোগ উঠেছে, মহাসড়কের পাশে নকশা অনুযায়ী খনন করা হলেও ভেতরের অংশে তা মানা হচ্ছে না। প্রভাবশালী দখলদারদের অবৈধ স্থাপনা বাঁচাতে দরিদ্র পরিবারগুলোর বসতি ঘেঁষে চালানো হচ্ছে এক্সকেভেটর। ফলে নদীপাড়ের শতাধিক পরিবার এখন ভিটেমাটি হারানোর ঝুঁকি। একটা বাড়ির জন্য 50টা বাড়ি ক্ষতি করেছে এই পূব পাশ দিয়ে হচ্ছে এই লাইনটা করি। কেন এই লাইনটা পূব পাশ দিয়ে হবে? লাইনটা হবে নদীর মাঝখান দিয়ে। পুকুর বাঁচানোর জন্য বলে 20 থেকে 25 লাখ টাকা ঘুষ দিয়েছে। 2-300 বাড়ি ঘর ভাঙিয়ে জলার ভিতরে নামে আসতেছে। যারা নিষেধাজ্ঞা দিয়ে রাখছে তারা নিষেধাজ্ঞা তুলে নেয়, দেন আমরা তাদের এই সমস্যাটা আমরা সমাধান করতে পারবো। আরেক সাইডে মাটি তুলে নিয়ে আসতেছে। একটা সাইডের আপনার হলো বাড়িঘর, আপনার হলো টিউবওয়েল, আপনার এই যে বাথরুম, আপনার সাবমার্সিবল, এগুলো সব ভেঙে ভেঙে যাচ্ছে। অবশ্য পানি উন্নয়ন বোর্ডের দাবি, আইনি জটিলতার কারণে প্রস্তাবিত নকশা বাস্তবায়নে কিছুটা বেগ পেতে হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করে সুরাহার আশ্বাস জেলা প্রশাসকেরও। 500 মিটার অংশে মামলা সংক্রান্ত জটিলতার কারণে সেই জায়গাতে আমরা কাজ করতে পারতেছি না। এখন আপাতত সাইট বন্ধ আছে, আমরা মামলা নিষ্পত্তির ব্যবস্থা করছি। মামলা নিষ্পত্তি হলে আমরা অ্যাজ পার ডিজাইনে কাজ করব। স্থানীয় স্টেক হোল্ডার যারা রয়েছে তাদেরকে নিয়ে যাতে আমরা কথা বলে দেন, যাতে আমরা এটি বাস্তবায়নের দিকে যাই, জোর করে যাতে এরকম কেওয়াস সৃষ্টি না করে এই অনুরোধ আমি তাদেরকে করব। প্রকল্পের প্রকৃত সুফল পেতে এবং বসত ভিটা রক্ষায় দ্রুতই সিএস নকশা অনুযায়ী নদী ও খাল খননের দাবি ভুক্তভোগী এলাকাবাসীর। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা। দেশের খবর দেখছেন, সময় হলো বিরতিতে যাবার। ফিরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশিনের শিকার একই পরিবারের 4 জনকে উদ্ধার, থানায় হস্তান্তর। বিরতির পর আমন্ত্রণ, আপনারা দেশের খবর দেখছেন। যারা সরকারকে নানা প্রশ্নের মধ্যে ফেলতে চায় তারাই মব সৃষ্টি করেছে, সাধারণ মানুষ নয়, বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ফলিবাড়ি গ্রামে হত্যার শিকার শিশু নন্দিনী রায়ের বাড়িতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় নিহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ত্রাণমন্ত্রী আরও বলেন, পুলিশ ও প্রশাসন কারো বিপক্ষে নয়। যারা প্রশাসনের গাড়ি ভাঙচুর করেছে তারা অপরাধী, তদন্ত করে অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা হবে। এই সময় লালমনিরহাট 1 আসনের সংসদ সদস্য হাসান রাজীব প্রধান ও লালমনিরহাট 2 আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে ছিলেন। সে স্বীকারোক্তি দিয়েছে যে হত্যাকাণ্ড সে ঘটিয়েছে। আমরা আশা করি আরও কিছু পরীক্ষা নিরীক্ষা বাকি রয়েছে, এটি
যখন এসে যাবে দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দিয়ে এই বিচার কার্য সম্পন্ন করা হবে। তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যেটি উদাহরণ হিসাবে থাকে, যাতে ভবিষ্যতে এই ধরনের কাজে কেউ আর যুক্ত না থাকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে বহির এবং অন্তবিভাগের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। দুপুরে হাসপাতাল প্রাঙ্গণের উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বগুড়া ৬ সদর আসনের এমপি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে বগুড়া ৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক MR ইসলাম স্বাধীন, স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী ও হাসপাতালের পরিচালক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল। অনুষ্ঠান শেষে অতিথিরা হাসপাতাল ঘুরে দেখেন। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের পুশ ইনের শিকার একই পরিবারের 4 জনকে শূন্যরেখা থেকে উদ্ধার করেছে বিজিবি। পরে তাদের রৌমারী থানায় হস্তান্তর করা হয়। তবে এখনও আরও 5 জন শূন্যরেখায় অবস্থান করছেন বলে জানা গেছে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রৌমারী থানার ওসি মোহাম্মদ কাউসার আলী। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন বেলাল হোসেন, তার স্ত্রী সুমি আক্তার এবং তাদের 2 শিশু সন্তান। পুলিশ ও স্থানীয় সূত্র জানায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের পর মানবিক কারণে তাদের শূন্যরেখা থেকে সরিয়ে থানায় রাখা হয়েছে। গত 14 জুন বিএসএফ কয়েকজনকে পুশিনের চেষ্টা করলে বিজিবির বাধায় তারা শূন্যরেখায় আটকা পড়েন। নারী শিশু সহ মোট 9 জন 5 দিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছিলেন। 2 শিশুর অসুস্থতা ও মানবিক সংকটের বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর বিষয়টি বাংলাদেশ কর্তৃপক্ষের নজরে আসে। রাজশাহী নগরীর ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও রাজশাহী সিটি কর্পোরেশন। বেলা 11টার দিকে শহরের লক্ষ্মীপুর মোড় থেকে বর্ণালী মোড় পর্যন্ত ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। পাশাপাশি সড়কে অবৈধভাবে পার্কিং এবং যান চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় কয়েকটি যানবাহনও জব্দ করা হয়। সংশ্লিষ্টরা জানান, নগরীর সৌন্দর্য রক্ষা, যানজট কমানো এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। অভিযানের সময় আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করেন পুলিশ ও র্যাবের সদস্যরা। দেশের খবর দেখছেন, আবারও বিরতিতে যাচ্ছি, খানিক বাদে ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। জরাজীর্ণ ভবন, অস্বাস্থ্যকর পরিবেশ, সারাক্ষণ শঙ্কা কখন যেন ভেঙে পড়ে ফাটল ধরা ছাদ বা দেয়াল। দুর্ঘটনার ঝুঁকি মাথায় নিয়ে চলছে একদল শিক্ষার্থীর বসবাস ও পড়াশোনা। ঠাকুরগাঁও সরকারি কলেজ ছাত্রাবাসে শিক্ষার্থীদের দুর্বিষহ জীবনের কথা জানিয়েছেন আমাদের ঠাকুরগাঁও প্রতিনিধি MS সামাদ। ভবনের ছাদ ও দেয়াল জুড়ে বড় বড় ফাটল, কোথাও খসে পড়ছে পলেস্তারা, আবার কোথাও ভেঙে পড়ছে মরিচা ধরা জানালা। সামান্য বৃষ্টিতেই কক্ষের ভেতরে ঢুকে পড়ে পানি, চারপাশে ঝোপঝাড় আর অপরিচ্ছন্ন পরিবেশ। দেখে যে কেউ ভাবতে পারেন এটি কোনো পরিত্যক্ত ভবন, অথচ এখানে বসবাস করছেন ঠাকুরগাঁও সরকারি কলেজের শিক্ষার্থীরা। 1993 সালে শতাধিক শিক্ষার্থীর আবাসনের লক্ষ্যে নির্মাণ করা হয় 3 তলা বিশিষ্ট এই ছাত্রাবাস। 3 দশক পেরিয়ে গেলেও হয়নি কোনো সংস্কার। বর্তমানে অর্ধশতাধিক শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন ভবনটিতে। জেলার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠানটির ছাত্রাবাস এখন যেন অবহেলার প্রতিচ্ছবি। চারপাশে জমে থাকা ময়লা, আবর্জনা ও অপরিষ্কার ড্রেনের কারণে মশার উপদ্রব মারাত্মক। টয়লেট ও গোসলখানাগুলো ব্যবহারে অনুপযোগী। অনেক কক্ষের ভাঙা জানালা কাপড় দিয়ে ঢেকে প্রাইভেসি রক্ষার চেষ্টা। এমনই দুর্বিষহ এই হোস্টেল লাইফ। জানার পাশে তো আমাদের টেবিল থাকে পড়াশোনার এবং বেডও থাকে, তো সেক্ষেত্রে কি হচ্ছে, বৃষ্টি পানি ভিতরে ঢুকে যাচ্ছে। আমাদের ওইদিকে ড্রেনটা ঠিকমতো ব্যবস্থাপনা না হয়ে ড্রেনটা আমাদের এই দিকে চলে যাচ্ছে কলেজের ভিতর দিয়ে, তার জন্য প্রচুর গন্ধ। আমাদের ডাইনিং এর যে অবস্থা, মনে করেন যে খাওয়া দাওয়ার যে অস্বাস্থ্যকর পরিবেশ, মানুষ খালি অসুস্থ হয়ে যায়। আমরা যে কোনো মুহূর্তে
যে কোনো একটা বড় দুর্ঘটনার শিকার হতে পারে। হোস্টেল কর্তৃপক্ষ এবং কলেজ কর্তৃপক্ষ ছোটখাটো কিছু সংস্কার করেছে, কিন্তু এতে এই সংস্কারটি দিয়ে এটি বসবাসের যোগ্য করে তোলা যায় না। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পুরনো ভবন সংস্কার ও নতুন ছাত্রাবাসের। কতদিনে পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ? বড় ধরনের একটা সরকারি বরাদ্দ মাধ্যমে যদি একটা হোস্টেল হয়, হোস্টেল তাহলে অবশ্যই আমাদের একাধিকবার আবেদন করছি, যে চাহিদা দিচ্ছি যে আমাদের একটা হোস্টেল দরকার, কিন্তু আসলে সেভাবে তো হচ্ছে না, এখন পর্যন্ত পাইনি। 1993 থেকে 2026 এই 33 বছরের পুরনো ছাত্রাবাসটির এখন বেহাল দশা। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা ব্যবস্থা নেবেন বলে প্রত্যাশা ছাত্রাবাসে থাকা সকল শিক্ষার্থীদের। এমএস সামাদ, এটি নিউজ, ঠাকুরগাঁও। মাশরুম চাষে ভাগ্য বদলেছেন রংপুরের যুবকরা। বেকারত্ব ঘুচিয়ে আজ স্বাবলম্বী তারা। বর্তমানে মাশরুম ও মাশরুমজাত পণ্য বিক্রি করে প্রতি মাসে এক একজন উদ্যোক্তার আয় 80,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। রংপুর থেকে মনিরুজ্জামানের তোলা ছবি ও শাহরিয়ার মিমের তথ্যে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বেকার জীবনের অবসান ঘটানোর স্বপ্ন নিয়ে মেহেদি হাসান বেছে নেন মাশরুমের চাষ। রংপুর নগরীর আমাশু কোকরুল এলাকার নিজের বাসায় মাত্র 2,000 টাকা নিয়ে শুরু করেন। প্রথম দিকে একাধিকবার ব্যর্থ হন, তবে হাল না ছেড়ে সরকারি প্রশিক্ষণ ও বীজ সহায়তা নিয়ে নতুনভাবে শুরু করেন। সেই প্রচেষ্টায় আজ এনে দিয়েছে সাফল্য। আজকে দেখতেছেন রুম ভর্তি মাশরুম বা মাশরুমের স্পন প্যাকেট বা আমার নিজস্ব ল্যাব বা আমার আন্ডারে 4-5 জন কাজ করতেছে, 30 জন চাষি আছে। শুরুটা কিন্তু এমন ছিল না। মেহেদির সাফল্যে অনুপ্রাণিত হয়ে আরও প্রায় 30 জন উদ্যোক্তা যুক্ত হয়েছেন মাশরুম চাষে। তারাও আজ স্বাবলম্বী। আমরা যখন ট্রেনিংটা শেষ করলাম তখন সরকারি বীজ আমাদের দিছে। ওই বীজগুলা দিয়ে আমরা মোটামুটি 30 জন চাষি এসে আশপাশে সবাই চাষ করতেছে। বাড়ির চাষ করি আমাদের যে মহিলাদের যে হাত খরচটা হয় সেটা স্বামীর উপর নির্ভরশীল করতে হইতেছে না আমাদের। যেমন জীবাণুমুক্ত থাকা লাগে আবার এবং সবসময় পরিষ্কার রাখতে হয়। স্বাস্থ্যকর ও অর্গানিক খাদ্য হিসেবে মাশরুমের জনপ্রিয়তা বাড়ছে, ফলে দিন দিনই বাড়ছে এর বাজার, বাড়ছে চাষ পরিধি। মাশরুম প্রকল্প যে সমস্ত উপজেলায় রয়েছে, আমরা সেখান থেকে আমরা সার্চ করে কিছু কৃষককে যারা ইচ্ছা আগ্রহ রয়েছেন, যাদের সম্ভাবনা রয়েছেন, তাদেরকে আমরা মাশরুম ডেভেলপমেন্ট সেন্টার ঢাকা সাভারে আমরা তাদেরকে প্রেরণ করে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করছি এবং তাদেরকে কিন্তু কালচার হাউস করে দিচ্ছি। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর ছিল এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।